আসলে এখানে কোনো সংযোজন বিয়োজনের সুযোগ নেই, ম্যাম যেটা পাঠিয়েছেন আমি সেটাই আসলে আপনাদের সামনে পড়বো বেসিক্যালি। তো শুরু করা যাক। আমি আসলে ম্যামের ভাষাই পড়বো যাতে আপনাদের জন্য বুঝতে ইজি হয়। আমার গবেষণায় আমি অনুসন্ধান করি যে সমসাময়িক নব্য উদারতাবাদ, যেটাকে একটু আগে আমরা হচ্ছে যে নিউ লিবারালিজমের কথা বলছিলাম, যুগে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক উদারীকরণ কিভাবে ভারতের বাঙালি মুসলমান জনগোষ্ঠীকে কার্যত পরিত্যাগ করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। এই পর্যালোচনায় আমি দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী রূপ এবং নব্য উদারতাবাদ নিউ লিবারালিজমের প্রকৃত অর্থ বিশ্লেষণ করি, অর্থাৎ রাষ্ট্র যে নীতি ও আদর্শগুলো জনগণের উপর চাপিয়ে দেয় এবং সেই ধারণাগুলো জনমানুষে কিভাবে পরবর্তীতে গৃহীত হয় সেটা নিয়েই মূলত আমার গবেষণা। এটি কেন বিশ্লেষণ করা জরুরি সেই প্রশ্নে যদি আসি, তাহলে বলতে হয় যে নব্য উদারতাবাদ কোনো স্থির একটি বিষয় নয়, বরং এটি হচ্ছে এমন একটি সময়ের চিহ্ন যা মুক্তবাজার অর্থনীতি রাজনৈতিক প্রতিরূপকে আসলে আমাদের সামনে তুলে ধরে। এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটাও হচ্ছে ওনার কাছে খুব একটা সরল বিষয় নয়। নাবিল মুর্শিদ ম্যামের কাছে উনি বলছেন যে আমরা সাধারণত বাংলাদেশ ভারতের মধ্যে যে রাষ্ট্রীয় পর্যায়ে যে সম্পর্কটা দেখি, বর্ডারে আসলে এই বাস্তবতা একরকম না। বর্ডারের মানুষ আসলে হচ্ছে যে বাংলাদেশ ভারত রাষ্ট্রের সম্পর্কটা যেভাবে বিশ্লেষণ করে সীমান্তবর্তী এলাকায়, ঢাকাতে বসে আসলে আমরা ওইভাবে জিনিসটাকে মূলত দেখি না। এবং উনি এখানে যেটা বলেছেন যে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে ভারতের নির্দিষ্ট কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ ও আসাম, যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভিন্ন ধরনের, বিশেষত যারা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশের সাথে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ইতিহাসে যুক্ত ছিল, বা যাদের আত্মীয় স্বজন আসলে দুই এলাকাতে অবস্থান করছেন। রাজনৈতিক যে ঝামেলাগুলো আমাদের মধ্যে আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, বর্তমান সময় সেটা আরো বেশি বেড়েছে। সেই জায়গা থেকে স্থানীয় মানুষের সাথে, সীমান্তের মানুষের সাথে ভারতের সীমান্তের মানুষের যে সম্পর্ক সেটা হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের অন্য এলাকার মানুষের মতো না। এখানে নব্য উদারতাবাদ প্রতিটি স্তরে পার্থক্য তৈরি করে, ফর্মাল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তথাকথিত অবৈধ বাণিজ্য পর্যন্ত। ভারতের ক্ষেত্রে নব্য উদারতাবাদ যেখানে বেসরকারীকরণ ও বিরাষ্ট্রীয়করণ রূপ নেয়, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সেটা মুক্ত সীমান্ত নীতির মতো বহির্মুখী রূপ ধারণ করে। এই যে পার্থক্যটা এখানে তৈরি হয়, যে নব্য লিবারালিজমের কথা বলে আমরা যেখানে একটা মুক্ত অর্থনীতির কথা বলছি, এবং এই বাস্তবতাকে সামনে রেখে আমরাই আবার হচ্ছে সীমান্তের মানুষের জীবিকাকে আসলে নির্ধারণ করে দিচ্ছি, সীমিত করে দিচ্ছি। এই যে জায়গাটা, এটাকেই আসলে নাবিল মুর্শিদ ম্যাম বলার চেষ্টা করেছেন যে ডিফারেন্সিয়াল নিউ লিবারালিজম বা বিভেদমূলক নব্য উদারতাবাদ। মানে এই যে নব্য উদারতাবাদ সেটাও সীমান্তে গিয়ে হচ্ছে ওই মানুষগুলোর জন্য একটা বিভেদে পরিণত হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিকভাবে ভারত দ্বারা পরিবেষ্টিত, কিন্তু একে একটি ফ্রন্টিয়ার বা সীমান্ত রাষ্ট্র হিসেবেও দেখা যেতে পারে, কারণ ঢাকা বাদে এর প্রায় সব জেলাই সীমান্তের উপরে অবস্থিত। নব্য উদারবাদ ধারণাগুলো এখানে কিভাবে গৃহীত হচ্ছে তা বুঝতে এই জটিলতাগুলো অনুধাবন করা প্রয়োজন। জাতীয়তাবাদের উত্থানে একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হলো সীমান্ত শক্তিশালীকরণ। গত কয়েক দশকে কেবল সীমান্তের কঠোরতাই বাড়েনি, বরং বেড়েছে সামরিকীকরণ। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম সামরিকীকৃত সীমান্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বা ভারত সবখানে সামরিকীকৃত সীমান্তকে অবৈধ বাণিজ্য ও অনথিভুক্ত অভিবাসন রোধের সমাধান হিসেবে তুলে ধরা হয়। এটি সীমান্তকে নাগরিকদের সুরক্ষার প্রতীক হিসেবে দেখায়। অন্যদিকে অভিবাসীদেরকে হুমকি হিসেবে চিহ্নিত করে সীমান্ত এলাকাকে দুর্বল ও নিয়ন্ত্রণহীন হিসেবে উপস্থাপন করে। একই সীমান্ত তখন নিরাপত্তা ও অনিরাপত্তা উভয়টির উৎস হয়ে দাঁড়ায়। মানে একটাই সীমান্ত, কিন্তু সেটা অনেকের জন্য হচ্ছে যে নিরাপত্তা দিচ্ছে, অনেকের জন্য সেই সীমান্তই আবার অনিরাপদ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। সীমান্ত যখন এত কড়া প্রহরায় থাকে, তখন সীমান্ত এলাকা দুর্বল হয় কিভাবে, এই প্রশ্নটা ম্যাম নিজেই বলছেন এবং নিজেই আবার উত্তর করছেন। তথ্য প্রমাণ বলে যে বিশ্বজুড়ে অনথিভুক্ত অভিবাসন আসলে কমছে। আমি মনে করি, নাবিল মুর্শিদ ম্যাম মনে করছেন, এই ক্রমবর্ধমান সামরিকীকরণ আসলে সীমান্ত সুরক্ষার জন্য নয়, বরং সীমান্ত এলাকায় বসবাসকারী সেই মানুষদের নিয়ন্ত্রণ করার জন্য যাদের সীমানার উপরে জাতিগত বা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্ত জেলাগুলোতে বসবাসকারী বাঙালি মুসলমানরা নাগরিকত্বের প্রশ্নে সব সময় সন্দেহের তালিকায় থাকে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি হোক বা না হোক। উন্নত বা কঠোর সীমান্তের কারণে এই বাঙালি মুসলমানদের সার্বক্ষণিক নজরদারিতে থাকতে হয়, যার কারণে বেসিক্যালি পুশিং গুলো এখন হচ্ছে।
বাজার করা বা স্কুল কলেজ যাওয়ার মতো দৈনন্দিন কাজেও তাদের চেকপোস্টে তল্লাশির সম্মুখীন হতে হয়, কারণ রাষ্ট্র ধরে নেয় তারা অনুপ্রবেশকারী। এই ধরনের নীতিগুলোই বাঙালি মুসলমানদের নাগরিকত্বকে ভঙ্গুর করে তোলে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করার অজুহাত তৈরি করে দেয়। ফলে মানুষ বাধ্য হয়ে সীমানার ওপারে সুযোগ সুবিধা খোঁজে। মুক্তবাজারের প্রবক্তারা যাই বলুক না কেন, পুঁজিপতিরা সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া বা পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়ে আগ্রহী নন। সীমান্ত পুরোপুরি খুলে দিলে শ্রমিকদের মজুরি ও অধিকার সমান হয়ে যাবে, আবার পুরোপুরি বন্ধ করে দিলে সস্তা শ্রমের যোগান বন্ধ হয়ে যাবে। তাই সীমান্তকে নব্য উদারতাবাদী সময়ের একই সাথে শক্তিশালী ও দুর্বল থাকতে হয়, যাতে শ্রম শোষণ সহজতর হয়। ম্যাম যেটা বুঝেছি, পুরো প্রসেসটাই আসলে হচ্ছে এমন ভাবে তৈরি করা বা এমন ভাবে ডিজাইন করা হয়েছে সিস্টেমেটিক্যালি, যাতে করে আমরা সীমান্তবর্তী মানুষ এবং ওইখানে যারা হচ্ছে লো ইনকামের শ্রমিক আছে তাদেরকে শোষণ করতে পারি। এই ছিদ্রময় সীমান্ত প্রতিনিয়ত বৈধ এবং অবৈধ নামক দুটি শ্রেণী তৈরি করে, যার সাথে জাতিগত, ধর্মীয় এবং জাতীয় পরিচয় যুক্ত থাকে। ভারতীয় প্রেক্ষাপটে হিন্দু বা নাগরিক হওয়া মুসলমান বা অভিবাসী হওয়ার চেয়ে অনেক বেশি আকাঙ্ক্ষিত ও নিরাপদ হিসেবে প্রদর্শিত হয়। এই নিরাপত্তাহীনতা অভিবাসীদের স্থানীয় পরিচয় মিশে যেতে বাধ্য করে, যা আবার নীরব অনুপ্রবেশের ন্যারেটিভকেও পুষ্ট করে। শেষ পর্যন্ত বাঙালি মুসলমানদের নাগরিকত্বকে এতটাই অনিশ্চিত করে রাখা হয় যে তারা সর্বদা দমিত থাকে। এই রাজনৈতিক বিচ্ছিন্নতা এমন এক পরিবেশ তৈরি করে যেখানে উগ্রপন্থী ও গণপিটুনি দানকারীরা খুব সহজেই সহিংসতা চালাতে পারে। চ্যাকন ও ডেভিসের ভাষায় এই সীমান্ত হলো একটি রাজনৈতিক নাটক, যা কেবল নিয়ন্ত্রণের একটি কৃত্রিম ছবি তৈরি করে। এইভাবেই ফেলানীদের জন্ম হয়। ফেলানীর মৃতদেহের সেই ছবি আমাদের মনে ভয় আর বিস্ময় তৈরি করে ঠিকই, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ম্যাম থাকলে হয়তো আলোচনা আরো খুবই এঙ্গেজিং হতো, আমি শুধু আসলে পাঠ করে গেলাম। আমার জায়গা থেকে ম্যামকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।